প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, তবে তার আগে সবাইকে একটু আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে নিতে চাই। দীর্ঘ এক মাস পবিত্র রমজানে আমরা সবাই যে সিয়াম সাধনা করেছি, এই সিয়াম সাধনার মাসের শেষ এবং আমরা আনন্দে মেতে উঠব ঈদ উৎসবে। এবং টিভিএন 24 টেলিভিশনের পক্ষ থেকে টিভিএনের সকল দর্শক, সকল শুভাকাঙ্ক্ষী যারা এই টেলিভিশনকে ভালোবাসেন, তাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের সাথে এই আয়োজনে যুক্ত আছেন সিপিএ জাকির চৌধুরী, তিনি ফাউন্ডার এবং সিইও জাকির সিপিএ পিএলএলসি, সিনিয়র ফান্ড কন্ট্রোলার at MUFG ব্যাংক। আমরা তাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে পেয়েছি। আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ যুক্ত হবার জন্য। ধন্যবাদ শামীম ভাই আপনাকে, এর সাথে সকল টিভিএন 24 দর্শকদেরকে। জি, তো আজকে আমরা প্রথম প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে 15ই এপ্রিল ট্যাক্স রিটার্ন করবার সময় শেষ হয়ে যাবে, রেগুলার যেটি, এরপরে নিশ্চয়ই অনুমোদন সাপেক্ষে করা যাবে। সেটি আপনি এর আগেও কয়েকবার বলেছেন, আজও কিছুটা ধারণা আমাদেরকে দিতে পারেন। তো শেষ মুহূর্তে যারা এখনো করেননি, এই সময়ে সাধারণভাবে আমাদের দর্শক শ্রোতা যারা এখনো করেননি, তাদের উদ্দেশ্যে পরামর্শ কি? জি, এগেইন আপনার এপ্রিল 15 তারিখ ট্যাক্স রিটার্ন সাবমিট করার লাস্ট ডেট। যদি কোনো কারণে আপনার ডকুমেন্ট অ্যাভেলেবল না হয়, এই ক্ষেত্রে আপনার কিন্তু স্টিল টাইম আছে, আপনি এক্সট্রা 6 মান্থের এক্সটেনশন নিতে পারবেন। এখন এক্সট্রা 6 মান্থের এক্সটেনশন যখন নেবেন, তখন কিপ ইন মাইন্ড, আপনার যদি আইআরএসকে অথবা স্টেটকে যদি টাকা দেওয়া লাগে, অথবা আপনার যদি ট্যাক্স ডিউ থাকে, এই ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স ডিউ করার জন্য 6 মান্থ এক্সট্রা সময় পাবেন না। আইআরএস বলতেছে যে আপনি ফাইল করার জন্য এক্সট্রা 6 মাস সময় আপনি পাবেন, বাট নট ফর দ্য পেমেন্ট। এখন দর্শক যারা আছেন তারা বলতে পারেন যে আমি যদি ট্যাক্স রিটার্ন নাই করি, তাহলে আমি জানবো কিভাবে যে আমার কত ডলার দিতে হবে? এই ক্ষেত্রে আইআরএস বলতেছে যে আপনি এস্টিমেটেড অ্যামাউন্ট বেসড অন লাস্ট ইয়ার অথবা এই ইনকামের উপরে, কারেন্ট ইয়ারের ইনকামের উপরে এস্টিমেটেড একটা পেমেন্ট আপনি যখন এক্সটেনশন রিকোয়েস্ট করবেন তখন আপনি দিবেন। এখন আরেকটা কোয়েশ্চন রাইজ করতে পারে যে কোনো কারণে যদি আমার ওভার এস্টিমেট হয়ে যায় অথবা লোয়ার এস্টিমেট হয়ে যায়, এই ক্ষেত্রে কি করবে? গুড থিং, যদি ওভার এস্টিমেট হয়, যে ফর এক্সাম্পল আপনার যদি $5,000 দেওয়ার কথা, বাট আপনি যদি $7,500 দিয়ে থাকেন, এই ক্ষেত্রে যে এক্সট্রা $2,500 যে দিয়েছেন, এখন ওই অ্যামাউন্টে চলে আসবে ফেরত যখন আপনি আপনার ফাইনাল ট্যাক্স রিটার্নটা করবেন। এক্সটেনশন রিকোয়েস্ট করার পরে যে 6 মান্থ সময় পাবেন, ওই সময়ের পরে, ওই সময়ের ভিতরে কিন্তু আপনি যখন আপনার ফাইনাল ট্যাক্স রিটার্ন করবেন, তখন বলবেন যে আপনার দেওয়ার কথা ছিল 5,000, বাট আপনি দিয়ে দিয়েছেন 7,500। ওই ক্ষেত্রে যে এক্সট্রা 2,500 দিয়েছেন, ওটা কিন্তু ফেরত পাবেন। এজ অপোজ টু যদি আপনি কম দেন, দেওয়ার কথা ছিল 7,500, বাট আপনি দিয়েছেন 5,000, ওই ক্ষেত্রে যখন ফাইনাল ট্যাক্স রিটার্ন করবেন, তখন এডিশনাল $2,500 দিতে হবে তাদেরকে। সো ইয়েস, আপনি যদি কোনো কারণে আপনার ডকুমেন্ট রেডি না হয়, আপনি অলওয়েজ আপনি ট্যাক্স এক্সটেনশন রিকোয়েস্ট করতে পারেন, বাট নট ফর পেমেন্ট। আরেকটা জিনিস, অনেকে বলেন যে লেটস সে লাইক আমার একটা ডকুমেন্ট অথবা দুইটা ডকুমেন্ট অথবা একটা ইন্টারেস্ট ইনকাম একটা জায়গা থেকে এখনো আসে নাই, লেটস নট, আমি এক্সটেনশন রিকোয়েস্ট করব না, বিকজ আমি রিফান্ড পাবো। সো দ্যাট মনে করেন রিফান্ড পেলে তো মনে করেন আপনার এক্সটেনশনের কোনো দরকার নাই, আমি আমার ডেডলাইনের আগে আমি ট্যাক্স রিটার্নটা সাবমিট করে দেবো এবং রিফান্ডটা পেয়ে যাবো। পরবর্তীতে কোনো একটা সময় যদি ওই ডকুমেন্টটা পাওয়া যায়, তখন আমরা অ্যামেন্ডমেন্ট করব। এটাও আপনারা করতে পারেন যদি আপনার বিগেস্ট কোনো অ্যামাউন্ট যদি মিসিং না থাকে। যেমন যদি স্মল একটা অ্যামাউন্ট ইন্টারেস্ট ইনকাম যদি মিসিং থাকে, এই ক্ষেত্রে আসলে এই মিসটা ইজ নট এ বিগ মিস। আপনার এটাতে তেমন একটা এফেক্ট করবে না আপনার ট্যাক্স রিটার্ন। আপনার ট্যাক্স রিটার্ন করে ফেলতে পারেন, যখনই আপনি একটা ডকুমেন্টটা পাবেন, তখন ওই সময় আপনি অ্যামেন্ডমেন্ট করে নিতে পারেন। সো দ্যাট ওয়াজ লাইক মাই আপডেট টু দ্য, মানে আপনার যারা ক্লায়েন্ট আছেন, যারা এখনো ট্যাক্স পেয়ার, যারা থিঙ্ক করতেছেন ট্যাক্স রিটার্ন করবেন, তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। খুবই সুন্দর। অনেকেই বলে থাকেন যে রিফান্ড, তো আমরা কিভাবে ম্যাক্সিমাইজ করতে পারি এই রিফান্ডটি, সেই বিষয়ে আপনার পরামর্শ কি?
Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. Yeah, that's a great question এবং এটা মানে one of the most commonly asked question, like মানে সবাই কিন্তু এই কোয়েশ্চনটা করে, right? So there are couple ways আপনি ম্যাক্সিমাম রিফান্ডটা করতে পারবেন। সো রিফান্ডটা ম্যাক্সিমাম করার আগে আপনি জানতে হবে বা বুঝতে হবে আসলে কোন কোন জিনিসটা ফ্যাক্টর করে আপনার ট্যাক্স রিফান্ডে। সে ফর এক্সাম্পল আপনি একটা W2 তে কাজ করতেছেন, রাইট? সো W2 তে কাজ করে থাকলে পার উইকে অথবা বাই উইকলি আপনি যদি পে চেক পান তাহলে ওই ক্ষেত্রে আপনার কিন্তু ট্যাক্স কেটে নিয়ে যাচ্ছে, ফেডারেল এবং স্টেট কেটে নিয়ে যাচ্ছে। কোনো কারণে যদি ওই অ্যামাউন্টগুলো এক্সট্রা অথবা বেশি নিয়ে থাকে ওই ক্ষেত্রে যে এক্সট্রাটা নিচ্ছে ওটা কিন্তু আপনার রিফান্ড হিসেবে চলে আসবে, রাইট? নাম্বার 1। সো দেখতে হবে যে আপনার এনাফ ফেডারেল এবং স্টেট নিচ্ছে কিনা আপনার W2 থেকে। সেকেন্ড হলো বিভিন্ন ধরনের ডিডাকশন এবং ক্রেডিট। এখন ডিডাকশন এবং ক্রেডিটটা কিন্তু আপনার এফেক্ট করে আপনার রিফান্ডে ভেরি হিউজলি। যেমন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ইট ইজ এ ক্রেডিট। এটা হলো কি আপনার প্রতি বাচ্চার জন্য 17 অথবা তার নিচে যদি হয় প্রতি বাচ্চার জন্য আপনি $2000 করে ক্রেডিট পাবেন। তারপরে হলো কি আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট হলো কি আপনার নিম্ন এবং মধ্যবিত্ত যারা আছেন তাদের ফ্যামিলি আছে, 3 অথবা তার অধিক চিলড্রেন আছে, তারা আসলে স্ট্রাগল করতেছে ওই ইনকাম দিয়ে, ওই ক্ষেত্রে আপনার একটা হিউজ অ্যামাউন্ট লাইক আপনার $7430 পর্যন্ত কিন্তু আপনার IRS আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পে করে থাকে এলিজিবল ফ্যামিলিদেরকে যাদের ইনকাম অ্যারাউন্ড লাইক 63,000 এর নিচে থাকে এবং 3 জন কোয়ালিফাইং চিলড্রেন থাকে। সো এটা হলো কি আরেকটা ক্রেডিট। আরো কিছু মানে ক্রেডিট আছে, যেমন আপনার যদি আপনি আপনার বাসাতে সোলার এনার্জি ইনস্টল করে থাকেন ওইটার জন্য আপনি ক্রেডিট ব্যাক পেতে পারেন। যদি আপনি একটা ইলেকট্রিক ভেহিকল কিনে থাকেন ওইটার জন্য আপনি ক্রেডিট পেতে পারেন। যদি আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় যদি আপনি স্টুডেন্ট লোনের ইন্টারেস্ট দিয়ে থাকেন এই অ্যামাউন্টটা কিন্তু আপনি ডিডাকশন হিসেবে আপনার টোটাল ইনকাম থেকে ডিডাক্ট করতে পারবেন। যদি আপনি মুভিং করে থাকেন একটা প্লেস থেকে আরেকটা প্লেসে বিকজ অফ দ্য জবের জন্য এইটাও কিন্তু আপনি মুভিং এক্সপেন্স এটাও কিন্তু ডিডাকশন করতে পারেন। সো আমি যদি সবগুলো একটা একটা করে বলতে থাকি প্রবাবলি দিস প্রোগ্রাম আসলে শেষ হয়ে যাবে। সো কাপল যেগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হয় এগুলো আমি বললাম, পরবর্তীতে আরো অনেক টিপস নিয়ে আমরা পরবর্তীতে আমরা করতে পারবো। তো আইটেমাইজড ডিডাকশন এই কথাটি সবাই জানেন, তারপরেও আপনি যদি একটু বলেন যে এই বিষয়ে যদি আরেকটু আমাদেরকে ধারণা দেন। জি, সো অ্যানাদার আপনার ফ্রিকুয়েন্টলি আস্ক মানে অনেকে জিজ্ঞেস করে থাকেন আমি বাসায় থাকি, আমি খাওয়া দাওয়া করি, আমি স্পেশাল আমার কাপড় চোপড় কিনি বা আমি ফোন ইউজ করে থাকি, আমি এই খরচগুলো আমি কেন দেখাতে পারি না আমার ট্যাক্স রিটার্নে, অথবা আমি কেন আইটেমাইজ করতে পারি না, এই অ্যামাউন্টগুলো এই জিনিসগুলো কি আইটেমাইজ করা যাবে কিনা। সো এটা আমি একটু ক্লিয়ার করবো রাইট নাও। সো আইটেমাইজ এটা হলো কি মনে করেন আপনার আইটেম করে আপনার এক্সপেন্সগুলো অ্যাড করবেন, এটা হলো কি আপনার সিম্পল ভাষায়। নাও আইটেম করে অ্যাড করবেন তার মানে কি সব ধরনের এক্সপেন্স কি আইটেমাইজ করতে পারবেন না। আইআরএস এর রুলস অনুযায়ী আপনার কিছু জিনিস ওদের প্রিডিফাইন করা আছে যে এই ধরনের এক্সপেন্স গুলো যদি আপনার থাকে তাহলেই কিন্তু আপনি আইটেমাইজে অ্যাড করতে পারবেন। সো হোয়াট আর দোজ, এগুলো আসলে কি কি? সো নাম্বার 1 হবে যেমন আপনার আউট অফ পকেট যদি আপনি মেডিকেল এক্সপেন্স দিয়ে থাকেন, যেমন যদি আপনার যদি মেডিকেল থাকে, আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে আর আপনি যদি কোনো অ্যামাউন্ট পে না করে থাকেন আপনার পকেট থেকে, এই ক্ষেত্রে কিন্তু আপনার মেডিকেল এক্সপেন্স দেখাতে পারতেছেন না। বাট যদি আপনি ইন্স্যুরেন্সে কভার করার পরেও আপনার পকেট থেকে আরো এক্সপেন্স অথবা ডক্টরের ভিজিট অথবা আপনার কোনো একটা সার্জারি যদি কোনো মেডিকেল এক্সপেন্স থাকে ওই এক্সপেন্সটা বলে যে আপনি আইটেমাইজে অ্যাড করতে পারবেন। সো একটা আইটেম হলো আপনার মেডিকেল এক্সপেন্স, রাইট? নাম্বার 2 আইটেম হলো যেমন আপনার ট্যাক্স, রাইট? সো আপনি যে স্টেট এবং লোকালকে যে ট্যাক্স পে করতেছেন এরই সাথে সাথে আপনার প্রপার্টি ট্যাক্স, আপনি যে বাসাতে থাকতেছেন এই বাসাটা আপনার যদি রেসিডেন্সিয়াল হয় আর ওটাতে যে ট্যাক্স পে করতেছেন
ওইটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার আইটেমাইজে। বাট এই ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম লিমিট করে দেওয়া হয়েছে যে আপনার যে W2 তে স্টেট এন্ড লোকালে যে ট্যাক্স আছে এরই সাথে ইনক্লুড করবেন আপনার বাসার যে প্রপার্টি ট্যাক্স, এই দুটোটা মিলে আপনার মোর দেন 10,000 হতে পারবে না। সো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেকে মনে করেন আপনার লং আইল্যান্ড বা আপনার যারা যেখানে বেশি ট্যাক্স আছে ওই এলাকাতে তারা থাকে, ওই ক্ষেত্রে দেখা যায় যে তাদের ইয়ারলি ট্যাক্স ইভেন মোর দেন 10,000 হয়ে যায়। বাট এই ক্ষেত্রে তাদের যে প্রপার্টি ট্যাক্সের অ্যামাউন্ট ইউজ করার পরে তাদের W2 তে যে লোকাল এবং স্টেট যে ট্যাক্স পে করতেছেন ওটা কিন্তু আর ইউজ করা যায় না, বিকজ হলো কি ম্যাক্সিমাম অ্যামাউন্ট হলো 10,000। সো দ্যাট ওয়াজ নাম্বার 2 আইটেম, যেটা ট্যাক্স। নাম্বার থার্ড আইটেম যেটা হলো গিয়ে আপনার যদি আপনার প্রপার্টি মর্গেজ ইন্টারেস্ট থাকে, যেমন আপনার যদি প্রপার্টি থাকে মর্গেজের আন্ডারে, তাহলে প্রতি মান্থে যে আপনি পেমেন্ট করেন ওইটার এগেইনস্টে কিন্তু আপনি প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পে করেন। অনলি যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা পে করে থাকেন ওইটা কিন্তু আপনি আইটেমাইজে অ্যাড করতে পারবেন। সো দেন যেটা ছিল নাম্বার থার্ড। নাম্বার ফোর্থ যেটা, সেটা হলো যেমন আপনার চ্যারিটি অথবা আপনার ডোনেশন। না, অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আমি যে বাংলাদেশে পাঠাচ্ছি যে অ্যামাউন্ট গুলো, এটা কি আমার চ্যারিটি হিসেবে কনসিডার হবে, অথবা বাংলাদেশের মসজিদে পাঠাচ্ছি এটা কি আমার চ্যারিটি হিসেবে কন্ট্রিবিউশন হবে কিনা, বা গিফট অথবা ডোনেশন হিসেবে কনসিডার হবে কিনা। আইআরএস বলতেছে যে আপনি যে চ্যারিটি অথবা ডোনেশন দিবেন, এই ডোনেশনটা হতে হবে নন ফর প্রফিট রেজিস্টার করা। সে ফর এক্সাম্পল আমাদের এখানে মস্ক, আমাদের এখানে চার্চ, আমাদের এখানে স্কুল অনেকটা আছে আপনার নন ফর প্রফিট, কিন্তু 501c রেজিস্টার করা থাকে আইআরএস এর কাছ থেকে। এই ধরনের কোনো ইনস্টিটিউশনে যদি আপনি ডোনেশন করে থাকেন, এই ডোনেশনের অ্যামাউন্টটা কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নে এজ এ আইটেমাইজ হিসেবে দেখাতে পারবেন। যদি ইন্টারন্যাশনাল কোথাও কোনো পেমেন্ট করে থাকেন, তাহলে যেমন ওয়েল রিকগনাইজড আপনার রেড ক্রস, ওই ধরনের কোনো কিছু হতে হবে যাদের মনে করেন আপনার এক্সিস্টেন্স আছে এবং তাদের রেফারেন্সটা আপনি দেখাতে পারবেন। সো দোজ আর দ্য এক্সপেন্সেস যেটা আমি বললাম যে এগুলোই আসলে আইটেমাইজ আপনার আইটেমাইজে দেখাতে করা যায়। ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট বিরতিতে যাব, এরপরে স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটি নিয়ে একটু আপনি আমাদেরকে নিশ্চয়ই বলবেন। প্রিয় দর্শক, আমাদের সাথে সিপিএ জাকির চৌধুরী আছেন। একটা বিরতিতে যেতে হচ্ছে। দ্য ভিউজ অনুষ্ঠানে ফিরছি খুব শিগগিরই, সঙ্গেই থাকুন। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন সিপিএ জাকির চৌধুরী। ধন্যবাদ এবং স্বাগত আরও একবার যুক্ত থাকবার জন্য। এবার একটু স্ট্যান্ডার্ড ডিডাকশনের বিষয়টি যদি পরিষ্কার করেন। জি, সো স্ট্যান্ডার্ড ডিডাকশনটা আসলে কি? স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো কি এমন একটা সাধারণ বিযোজন। এখন এই সাধারণ বিযোজন কোথা থেকে করবেন? আপনার টোটাল ইনকাম থেকে। এখন এটা টোটাল ইনকাম থেকে যদি আপনি এটা বিয়োগ অথবা বিযোজন করেন, তাহলে আপনার আসলে লাভটা কি? সোজা কথায় যদি বলি যে স্ট্যান্ডার্ড ডিডাকশন এমন একটা অ্যামাউন্ট যে অ্যামাউন্টের উপরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, ইটস এ ট্যাক্স ফ্রি। কিভাবে কাজ করে এটা? সে ফর এক্সাম্পল আপনার যদি W2 তে ইনকাম থাকে 50,000, আপনি যদি সিঙ্গেল হন, তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন এই অ্যামাউন্টটা হলো গিয়ে আপনার 13,850 হলো গিয়ে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন। দ্যাট মিনস এই 50,000-এর মধ্যে $13,850 উপরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, বাকি যেটা থাকবে ওইটার উপরে ট্যাক্স দেওয়া লাগবে। এখন এই স্ট্যান্ডার্ড ডিডাকশন আসলে বেস করে কিসের উপর? এই স্ট্যান্ডার্ড ডিডাকশনের অ্যামাউন্টটা বেস করে আপনার ট্যাক্স ফাইলিং স্ট্যাটাসের উপরে। ট্যাক্স ফাইলিং স্ট্যাটাস কি? সিঙ্গেল, ম্যারিড ফাইলিং জয়েন্টলি, ম্যারিড ফাইলিং সেপারেটলি, হেড অফ হাউসহোল্ড এটসেট্রা। এটা আপনার ধনী, গরিব, প্রেসিডেন্ট, অফিসার কোনো কিছুতে তফাৎ করে না, এভরিওয়ান ইজ দ্য সেম। এর কারণে এটাকে বলা হয়, অ্যামাউন্টটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন। সো 13,850 হলো গিয়ে আপনার সিঙ্গেল ট্যাক্স ফাইলিং যারা করবেন তারা এই অ্যামাউন্টটা ডিডাকশন অটোমেটিকলি পাবেন। যারা ম্যারিড ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন করবেন তারা কিন্তু 27,700 পর্যন্ত
স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন, আর যারা হেড অফ হাউস হোল্ড ট্যাক্স রিটার্ন করবেন তারা পাবেন $20,800। এই $20,800 অথবা $27,700 মেরিট ফাইলিং জয়েন্টলির জন্য এই অ্যামাউন্টটা 100% ইজ এ ট্যাক্স ফ্রি। এই অ্যামাউন্টের উপরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। না, আমি প্রিভিয়াস আলোচনায় বলছিলাম যে আপনার আইটেমাইজ ট্যাক্স রিটার্ন, রাইট? এন্ড এখন আমরা বললাম যে স্ট্যান্ডার্ড। সো আইআরএস বলে যে আইআরএস অ্যালাউ করে টু চুজ ইদার ওয়ান। আপনি ইদার স্ট্যান্ডার্ড ডিডাকশন নেবেন অথবা আপনি আপনার আইটেমাইজ অল দোজ এক্সপেন্সেস গুলো আইটেমাইজ করবেন। নাও এখন যদি আমি আপনাকে বলি যে আপনি স্ট্যান্ডার্ডটা ইউজ করবেন নাকি আইটেমাইজটা ইউজ করবেন আপনার ট্যাক্স রিটার্নে, আনসার উড বি depends on what? Depends on like আপনার অ্যামাউন্টের উপরে। যে স্ট্যান্ডার্ড ডিডাকশন অথবা আইটেমাইজ ডিডাকশন যেটা আপনাকে বেশি অ্যামাউন্ট দেয় ওইটাই আপনি চুজ করবেন। কেন করবেন? বিকজ হলো যে এক্সাম্পল আমি বলছিলাম যে $50,000 যদি আপনার ইনকাম থাকে, এর মানে হলো ট্যাক্স ফ্রি যে অ্যামাউন্ট আছে যত বেশি হবে ততই কম আপনাকে ট্যাক্স পে করা লাগবে। এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন অথবা আইটেমাইজ দুটোটা আপনি অ্যানালাইসিস করে দেখবেন। যদি আপনার আইটেমাইজ অ্যামাউন্টটা যদি হায়ার হয় দেন স্ট্যান্ডার্ড, দেন আপনি আইটেমাইজটা ধন্যবাদ আপনাকে। আদারওয়াইজ আপনারা চুজ করবেন স্ট্যান্ডার্ড ডিডাকশন। একদম শেষের দিকে আছি, যেহেতু একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে যারা নিউ ইয়র্কে বসে কাজ করেন কিন্তু কাজ করছেন অন্য স্টেটের, কিংবা অনেকে দুই স্টেটেই কাজ করেন, ওনারা কি দুই স্টেটেই ট্যাক্স রিটার্ন করতে হবে নাকি নিউ ইয়র্ক স্টেটে করতে হবে? একটু যদি সংক্ষেপে বলেন। That's another great question. এখন আপনার প্যান্ডেমিকের কারণে কিন্তু অনেক এমপ্লয়ার তারা কিন্তু রিমোটলি এমপ্লয়ি খুঁজতেছে। এখন দেখা যায় একটা স্টেটে বসে আরেকটা স্টেটে কাজ করতেছেন। সো sometimes it gets complicated. ট্যাক্স পেয়ার যারা আছেন তারাও কনফিউশনে পড়ে যান যে আসলে ট্যাক্সটা কিভাবে হবে, বা তারা কি দুটো স্টেটে ট্যাক্স রিটার্ন করতে হবে কিনা, অথবা দুটো স্টেটে কি তাদের ট্যাক্স পে করতে হবে কিনা। সো ট্যাক্স আসলে কিভাবে কাজ করে? প্রতি ট্যাক্স রিটার্নের অ্যাটলিস্ট একটা থাকে আপনার ফেডারেল, আর একটা থাকে যদি ওই স্টেটে ট্যাক্সেবল স্টেট থাকে তাহলে ওইটা স্টেট থাকে। এখন কেউ যদি মোর দেন ওয়ান স্টেট ইদার কাজ করে থাকেন অথবা এক স্টেটে থাকেন আর এক স্টেটে কাজ করে থাকেন, ওই ক্ষেত্রে কিন্তু দুটো স্টেটে তাদের ট্যাক্স রিটার্ন করতে হবে। নাও এক্সাম্পল হিসেবে যদি বলি যে কেউ যদি নিউ ইয়র্কে বসে যদি আপনার ভার্জিনিয়াতে কাজ করে থাকে, তাহলে ওনার নিউ ইয়র্কে ট্যাক্স রিটার্নও করতে হবে এবং ভার্জিনিয়ার ট্যাক্স রিটার্ন করতে হবে। নিউ ইয়র্কের এই ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন হবে ওনার রেসিডেন্ট নো ইনকাম, বিকজ ওনার কোনো ইনকাম নিউ ইয়র্ক সোর্সে নাই, বাট ওনার ট্যাক্স রিটার্নটা করতে হবে রেসিডেন্ট ইনকাম ট্যাক্স রিটার্ন। আর ভার্জিনিয়াতে যে ট্যাক্স রিটার্ন করতে হবে সেটা হবে নন রেসিডেন্ট বাট ইনকাম। উনি কিন্তু ভার্জিনিয়াতে থাকতেছেন না, বাট ইনকামটা আছে ওনার ভার্জিনিয়া, যার কারণে ভার্জিনিয়াতেও ট্যাক্স রিটার্ন করতে হবে, নিউ ইয়র্কে ট্যাক্স রিটার্ন করতে হবে। নাও এখন আপনি বলতে পারেন শামীম ভাই, ওয়েল আমি দুইটা স্টেটে যে ট্যাক্স রিটার্ন করতেছি তাহলে তো আমাকে দুইটা স্টেটে কি ট্যাক্স পে করা লাগতেছে কিনা। দেয়ার ইজ এ রুল, আইআরএস বলতেছে যে আপনাকে ডাবল স্টেট ট্যাক্সেশন না করার জন্য বলে যে স্টেটে আপনি থাকবেন রেসিডেন্স আছেন ওই স্টেটে ট্যাক্স রিটার্নে আপনি ক্রেডিট অ্যাপ্লাই করতে পারেন ফর দ্য ট্যাক্স যে স্টেটে আপনি থাকেন নাই আপনি ট্যাক্স পে করছেন। সো এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি যে নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স রিটার্ন যখন করা হবে তখন ওই নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স রিটার্ন যে ভার্জিনিয়ার জন্য যে ট্যাক্স পে করা হয়েছে ওইটার জন্য কিন্তু ক্রেডিট অ্যাপ্লাই করা হবে, সো দ্যাট আপনাকে দুইটা স্টেটে কিন্তু ট্যাক্স পে করা হবে। অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষের দিকে কিন্তু চমৎকার একটি বিষয় ছিল লাস্টে, এটি আরো অনেক জানতে চাই আমরা। নিশ্চয়ই খুব শিগগিরই আবারও আপনাকে আমাদের সাথে পাবো এবং সবসময় আপনি আমাদেরকে সময় দেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি প্রিয় দর্শক, যারা দ্য ভিউজ দেখছিলেন, আশা করছি এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে দেবে। আবারও আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকুন এবং আপনাদের দিন আনন্দে কাটুক। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।